আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসটির ৩য় পর্ব। আজ আর কোনো ক্লাস নেই। আমি বেরিয়ে পড়ি। রেস্ট হাউসে আজ একটু তাড়াতাড়ি ফিরি। ফেরার সময় রাস্তার পাশে বিব্রত একটা গাছ দেখে আমি মুগ্ধ হই। আমার ভেতরটা কেঁপে ওঠে। গাছটি আমার চোখে পড়েনি এতদিন। কেন পড়েনি ভাবতে ভাবতে রেস্ট হাউসে আমার ঘরে ফিরি। ঘরে হাঁটতে হাঁটতে মনে হয় বেশ আছি এখানে। অনেকগুলো কাজ কমে গেছে, কিন্তু এখানে তো বেশি দিন থাকা যাবে না। একটা ফ্ল্যাট খুঁজতে হবে, ছোট, একলা আমার জন্যে। পাবো তো? আব্বার বাসায় গিয়ে উঠতে পারি। সেখানে উঠতে চাই না। আমি জীবন বদলে দিয়েছি। সম্পূর্ণ নতুন জীবন চাই। আগের কোনো জীবনেই ফিরতে চাই না। শুয়ে শুয়ে বই পড়ছিলাম। একা থাকতে ভালো লাগছিল। মাঝে মাঝে মনে পড়ছিল, কই দেলোয়ার তো এলো না। মনে মনে হাসছিলাম। তাহলে কি আমি চাই সে আসুক? একবার মনে হচ্ছিল আসুক। আমাকে এত সহজে ভুলে যাবে? একটুও ডাকবে না? একটু এলোমেলো হবে না? একটু কাঁদবে না? এটা ভাবতে একটু কষ্ট লাগছিল। আবার মনে মনে ভাবছিলাম, না, তার আসার দরকার নেই। আমি জীবন বদলে দিয়েছি। আমার কোনো কষ্ট নেই। সন্ধ্যার দিকে দরজা ঠেলে দেলোয়ার ঢুকে। আমি বিছানা থেকে লাফিয়ে উঠে বলি, এসো, বসো। দেলোয়ারকে দেখলে আমি সাধারণত লাফিয়েই উঠি। উঠতে আমার ভালো লাগে, আর ও গৌরব বোধ করে। দেলোয়ার বলে, বসতে আসেনি, চলো আমার সাথে। আমি বলি, বসো, চা খাও। দেলোয়ার বলে, বসতে আর চা খেতে আসেনি, তাড়াতাড়ি চলো। আমি বলি, তোমাকে দেখতে বেশ দেখাচ্ছে, জামাটা নতুন। দেলোয়ার বলে, বাজে কথা রাখো, তাড়াতাড়ি চলো। আমি বয়কে 2 কাপ চা আনতে বলি। উত্তেজনায় কাঁপছে দেলোয়ার। আমি তার চোখে ক্রোধ আর ক্ষতির আভাস দেখতে পাই। ক্রোধটা আমার খারাপ লাগে না, কিন্তু তার চোখে ক্ষতির আভাস দেখে আমার খারাপ লাগে। তার নতুন জামাটা সুন্দর, এরই মাঝে তার একটি নতুন জামা কিনতে হয়েছে। আমার একটু খারাপ লাগে। আমি বলি, বসো। দেলোয়ার সোফায় বসতে বসতে বলে, তুমি কি ঢং শুরু করেছ আমি বুঝতে পারছি না, তাড়াতাড়ি চলো, আমার অসহ্য লাগছে। দেলোয়ারের দিকে চা বাড়িয়ে দিয়ে বলি, খাও, চা খাও। দেলোয়ার আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। তার শরীরটা আমার অচেনা লাগে। কোনো শরীর ধরতে আমার ইচ্ছে করে না। আমি একটু দূরে সরে গিয়ে বলি, চুমু নয়, চা খাও। দেলোয়ার আমাকে শক্তভাবে ধরে রেখে বলে, চা নয়, চুমু খেতে চাই, অনেকদিন চুমু খাই না, শুই না। দেলোয়ারকে শারীরিকভাবে খুব উত্তেজিত মনে হয় না। তার ছোঁয়ায়, তার ঠোঁটে কামনা আছে বলে আমার মনে হয় না। কিন্তু সে কামনায় ভরে উঠেছে এমন একটা আবেগ আমার ভেতরে ঢুকোতে চায়। তার হয়তো মনে হয়েছে আর কোনো কিছুর কাছে ধরা না দিলেও আমি তার কামনার কাছে ধরা দেব। কিন্তু তার ছোঁয়া আমার অজানা মনে হয়। আমার শরীর কোনো ছোঁয়াই চায় না। আমি বলি, আমার ইচ্ছে করছে না, বসো, চা খাও। সে আমাকে ছেড়ে দিয়ে কাঁপতে থাকে। তার কম্পন আমাকে আলোড়িত করে না। দেলোয়ার বলে, কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক নেই? মাথা খারাপ না হলে কেউ বাসা ছেড়ে রেস্ট হাউসে থাকে? আমি বিছানায় বসে তাকে দেখি। তার জন্যে আমার মায়া হয়। এই লোকটি কোনো অপরাধ করেনি। আমি জীবন বদলে দিয়েছি। তার ফল ভোগ করছে সে। এটা সে কখনো ভাবতেও পারেনি। তার চোখে আমি উদ্বেগ আর এক আসন্ন লোকসানের আতঙ্ক দেখতে পাই। দেখে আমার খারাপ লাগে। আমি হাসি, বলি, আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি একটু বেশি মধুরভাবেই হেসে ফেলি হয়তো। তার চোখ আমার মুখের উপর থমকে স্থির হয়ে থাকে। সে চা খায় না, সোফায় বসে আমার দিকে তাকিয়ে থাকে। আমাকে ভালোভাবে দেখে, কোনো কথা বলে না। সে হয়তো আমার মুখে কিছু পড়তে চায়। আর আমার মনে হয় দেলোয়ার লাভ ক্ষতির হিসেব করছে। কি হিসেব করছে দেলোয়ার? আমাকে হারানোর ক্ষতির হিসাব? 5 লক্ষ টাকা? আমার শরীরটি হারানোর ক্ষতির হিসেব 2 লক্ষ টাকা? আমি যে একটি চমৎকার ব্যাংক অ্যাকাউন্ট,
সেটা হারানোর হিসেব 10 লক্ষ টাকা। আমি যে তার ওয়াইফ, আমাকে দেখিয়ে সে গর্ববোধ করে। সেটা হারানোর লোকসানের হিসেব 5 লক্ষ টাকা। টাকা পয়সার হিসেব সে খুবই চমৎকার করতে পারে এবং ক্ষতি সে একেবারেই পছন্দ করে না। আমি হাসি, বলি, কি দেখলে তো, পাগল মনে হচ্ছে? দেলোয়ার বলে, আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে। তুমি বাসায় যেতে চাচ্ছ না কেন? আমি একটু খোঁচা দিতে চাই, বলি, আমি তো এসেছি কয়েকদিন হলো, তোমার আজ আমার কথা মনে পড়ল? দেলোয়ার বিব্রত হয়, বলে, মনে পড়েছে। আমার মনে হয়েছে তোমার আসতে দেরি হচ্ছে। আমি বলি, খবর নিয়েছিলে? দেলোয়ার আরো বিব্রত হয়, বলে, খবর নেইনি, মনে করেছি তুমিই খবর দেবে। তুমিই তো সাধারণত খবর নাও দাও। বেশ নিশ্চিন্তে ছিল সে। আমিই তো খবর নিয়েছি দিয়েছি এতদিন। দূরে বেড়াতে গেলে আমি ট্রেনের টিকিট কিনে এনেছি, প্লেনের টিকিট কিনেছি, বাজার টাজার করেছি। কাজের মেয়েটা না থাকলে রান্নাটা, প্লেট মাজাটা, ফ্লোর ঝাঁটা দেয়াটা আমিই করেছি। তখন আমার মনে পড়েনি এসব আমিই করছি। এখন মনে পড়ল। বেশ অসুবিধা হবে লোকটির। দেলোয়ারকে আমার এখনো ভালোই লাগছে। সে কোনো অন্যায় করেনি, কিন্তু তাকে একটা কঠিন ফল ভোগ করতে হচ্ছে আমি জীবন বদলে দিয়েছি বলে। আমি বলি, তুমি যাও, আমার যেতে ইচ্ছে করছে না। দেলোয়ার বলে, আমাকে কি তোমার আর ভালো লাগে না? প্রশ্নটা আমাকে কপালে পাথরের টুকরো এসে লাগার মতো আহত করে। আমি ধরেই নিয়েছিলাম দেলোয়ারকে আমার ভালো লাগে, আর সে ধরেই নিয়েছিল তাকে আমার ভালো না লেগে পারে না। তার প্রশ্নে আমার মনে পড়ে, ভালো লাগা না লাগার কথা আমি কখনো ভাবিইনি। এটা কেমন করে হলো? আমি কি তার হাসি পছন্দ করতাম? তার চুল পছন্দ করতাম? সে কি মধুরভাবে কথা বলতো? হঠাৎ চমক জ্বালিয়ে দিত ভেতরে? সে কি বিশুদ্ধ চলতি বলতো? এখন বলছে না তো। তাকে আমার ভালো লাগতো আদৌ? আমি হেসে বলি, নতুন শার্টে তোমাকে বেশ দেখাচ্ছে। আমার বেশ লাগছে তোমাকে। কটি শার্ট কিনেছ, নাকি উপহার পেয়েছ? তোমাকে তো আমার ভালোই লাগে, এখনো লাগছে। দেলোয়ার বলে, তাহলে বাসায় যেতে চাচ্ছ না কেন? আমি ভেবেছিলাম আমি আসার সাথে সাথে তুমি গাড়িতে উঠবে। আমি বলি, যেতে ইচ্ছে করছে না। দেলোয়ার বলে, তাহলে আমিও আজ এখানেই থাকব। কথাটি কি সে আন্তরিকভাবে বলল? আমার মনে হয় না। সে আমাকে বিব্রত করার জন্যই কথাটা বলেছে। আমি বলি, না, এখানে তুমি থাকতে পারো না। কারোর সাথে ঘুমোতে আমার ইচ্ছে করছে না। আমি একা ঘুমোতে চাই। দেলোয়ার বলে, কেন পারি না? আমি কি তোমার হাজব্যান্ড নই? তুমি কি আমার ওয়াইফ নও? আমাকে থাকতে দেবে না কেন? আমার সাথে ঘুমানো কি কারোর সাথে ঘুমানো হলো? আমি বলি, আমি কিছুদিন একা থাকতে চাই। হাজব্যান্ড ওয়াইফ এসব কথা ভাবতে আমার ভালো লাগছে না। আমি একা ঘুমোতে চাই। দেলোয়ার বলে, হাজব্যান্ড ওয়াইফরা এক বিছানায় ঘুমোয়। আমি আমার ওয়াইফের সাথে ঘুমোতে চাই। আমি বলি, আমার কারোর সাথে ঘুমোতে ইচ্ছে করছে না। দেলোয়ার উঠে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়। আমার মনে হয় এবার সে আমাকে বলাৎকার করবে। সে খুবই উত্তেজিত হয়ে আছে, কামনায় নয়, ক্রোধে। তার শরীর কাঁপছে থরথর করে। সে আমার চুলগুলো ধরেছে শক্তভাবে। গ্রীবায় তার হাত আমার কাছে শক্ত লাগছে। আমি বলি, এভাবে কেউ চুমু খায় না, রেপ করে। দেলোয়ার বলে, ওয়াইফের সাথে ইন্টারকোর্স রেপ নয়। তুমি আমার ওয়াইফ, আমি হাজব্যান্ড। আমি তোমার সাথে যে কোনো সময় ফিজিক্যাল রিলেশন করতে পারি। আমার অধিকার আছে। আমি বলি, না, তুমি পারো না। দেলোয়ার বলে, বাসায় চলো। আমি বলি, তুমি এত উত্তেজিত হয়ে আছো কেন? আমি চাচ্ছি একটু দূরে থাকতে, তা তুমি মেনে নিতে পারছো না কেন? তুমি তো রিক্সাওয়ালা ট্রাক ড্রাইভার নও। দেলোয়ার বলে, আমার সঙ্গে তোমাকে যেতেই হবে, এখনই যেতে হবে। আমি বলি, আমরা দুজন প্রাপ্তবয়স্ক দায়িত্বশীল মানুষ। আমরা একে অন্যের উপর জোর খাটাতে পারি না। আশা করি তুমি জোর খাটাবে না। দেলোয়ার বেশ অসহায় বোধ করে। যখনই তার মনে পড়ে আমার একটা 3 অক্ষরের হনুলুলু ডিগ্রি আছে, একটা অতি বেতনের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এটা সেটা ওটা আমি জানি। দরকার হলেই একটা পণ্ডিতের মতো আমি কথা বলতে পারি, 10টি বই থেকে নানা উদ্ধৃতি দিতে পারি। তখন সে অসহায় বোধ করে।
সে নানা এয়ারপোর্ট, ব্যাংকক, দিল্লি, নিউ ইয়র্ক পার্টি ওয়াইন ছাড়া অন্য বিষয়ে কথা বলতে স্বস্তি পায় না। এতদিন তার এটা আমার বেশ পছন্দ ছিল। এয়ারপোর্ট নিয়ে কথা বলার থেকে উৎকৃষ্ট কথা কি আছে? দেলোয়ার বেরিয়ে যেতে বেশ রাত হয়। তার জন্য আমার কষ্ট হয়, কিন্তু জীবনটাকে যে আমি বদলে দিয়েছি, সেজন্য আমার কোনো কষ্ট হয় না। আমি যদি জীবন বদলে না দিতাম, সবকিছু ঠিকঠাক থাকতো, কমলগঞ্জ থেকে ফিরে সরাসরি বাসায় যেতাম। গিয়ে দেলোয়ারকে অফিসে ফোন করতাম আমি ফিরেছি। শুনে সে খুশি হতো। ফিরতে ফিরতে তার একটু রাত হয়ে যেত, বা হতো না। তাহলে আমি যে জীবনের মধ্যে থাকতাম, সেটা কি এখনকার জীবনের থেকে বেশি চাঞ্চল্যকর হতো, বেশি আকর্ষণীয়? দিন 10 আগেও আমার মনে এই প্রশ্নটাই জাগেনি, এখন জাগছে। দেলোয়ার ফিরে গেছে। সে হয়তো সরাসরি আব্বার কাছে, মার কাছে যাবে, গিয়ে জানাবে আমি ঢাকায় ফিরেছি, কিন্তু বাসায় ফিরিনি, ফিরতে চাচ্ছি না। আব্বা আর মা শুনে চমকে উঠবেন। মার রক্তচাপটা বেড়ে যাবে। এখনই ছুটে আসতে পারেন আব্বা আর মা, নাও আসতে পারেন। তবে কাল যোগাযোগ হবেই। কাল একটা বড় গোলমালে পড়তে হবে আমাকে। তারা বোঝাবেন, আমি বুঝব না, এবং তারা কিছুতেই বুঝে উঠবেন না কেন আমি ফিরতে চাই না। বিস্ময় ও যন্ত্রণার মধ্যে থাকবেন তারা। আমিও তাতে যন্ত্রণা পাব, কিন্তু আমি তাদের বলতে পারবো না আমি জীবন বদলে দিয়েছি। দেলোয়ার চলে যাওয়ার পর আমি একটি বই পড়তে পড়তে নিজের সাথে মাঝে মাঝে আলাপ করতে থাকি। পড়ার ফাঁকে ফাঁকে আলাপ, আর আলাপের ফাঁকে ফাঁকে পড়তে থাকি। এ পদ্ধতিটা আমি ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছি। এতে আমার মাথাটা পরিচ্ছন্ন থাকে। দেলোয়ারকে ফিরিয়ে দেয়া কি ঠিক হলো? ঠিকই হয়েছে। তুমি জীবন বদলে দিয়েছ। এছাড়া তুমি আর কি করতে পারো? তুমি কি অপরাধ করেছ? অপরাধ বোধে ভুগছ? না, অপরাধ করেছি মনে হয় না। পুরুষেরা তো এমন সবসময়ই করে। তুমি তো পুরুষ নও। তাতে কি হয়েছে? হয়নি? নানা জায়গায় ঘুমুলে পুরুষের গায়ে ময়লা লাগে না, নারীর গায়ে ময়লা লাগে। পুরুষ ব্যবহার করে, নারী ব্যবহৃত হয়। আমার গায়েও কোনো ময়লা লাগেনি। আর ব্যবহার করা? আমি ব্যবহার করেছি ভদ্রলোককে, ব্যবহৃত হইনি। কে বলল হওনি? ভদ্রলোকটিই তো চেপে পিষে ভেঙে চুরে ঢুকে বেরিয়ে ভিজিয়ে গলিয়ে ভোগ করল তোমাকে। আমি তাকে ওইভাবে ব্যবহার করেছি, খাটিয়েছি। কিন্তু তুমি কি পুরুষটিকে ব্যবহার করতে গিয়ে ব্যবহৃত হওনি? সে তোমার ভেতরে ঝলকে ঝলকে যে লালা ঢেলেছে, তাতে তুমি বিপদে পড়তে পারো। তুমি তো তার ভেতরে কিছু ঢালোনি, তার ভেতরে তুমি কোনো ছাপ রাখোনি। হ্যাঁ, এটা ওদের একটা সুবিধা। ওদের ব্যবহার করতে গেলে ব্যবহৃত হতে হয়। আমিও সেভাবে ব্যবহৃত হয়েছি, কিছু করার নেই। তুমি যা করেছ তা তো কেউ জানে না, জানবে না। ফিরে যেতে অসুবিধা কোথায়? আমি তো জানি, এটাই আমার অসুবিধা। তোমার ভেতর কি পুরনো নৈতিকতা কাজ করে চলছে? সতীত্ব টতীত্ব? না। তাহলে তুমি জীবনকে বদলে দিচ্ছ কেন? আমার মনে হচ্ছে আমি যা করেছি তাতে আমি আগের জীবনে ফিরে যেতে পারি না। নিজের কাছে নিজেকে অসৎ মনে হবে। অনেক নারী তো এমন করে, সুখে সংসারও করে। তারা করুক, আমার আপত্তি নেই। আমি পারবো না। তুমি গোপনে যেখানেই শোও না কেন, বিয়েটাকে তো ঠিক রাখতে হবে। কেন ঠিক রাখতে হবে? রাখতে হবে না। সমাজ তো এই চায়, সব চলুক, বিয়েও চলুক। আমি তা মনে করি না। বিয়েকে কি তুমি কখনো গুরুত্বের সাথে নাওনি? মনেই পড়েনি। বিয়ে করতে হয়, করেছিলাম। একসাথে শুতে হয়, শুয়েছিলাম। একসাথে থাকতে হয়, থেকেছিলাম। বিয়ে কি এত তুচ্ছ? এটাকে কি টিকিয়ে রাখতে হবে না? কখনো ভাবিনি। কষ্ট হবে না? যদি হয় তখন দেখব। একা থাকবে? সেটাও পরে দেখব। আবার বিয়ে করবে? মনে হয় না। করতেও পারি, নাও পারি। করার কি দরকার? আব্বার ডায়াবেটিস, মার রক্তচাপ। আমি তাদের দুজনেরই উদ্বিগ্ন বিষণ্ণ মুখ দেখতে পাই। তারা রাতে ঘুমোতে পারবেন না।
আমার কথা ভেবে ভেবে জেগে থাকবেন। আমার খারাপ লাগে। আমার জন্যে তাদের কষ্ট হোক, এটা আমি চাই না। কিন্তু রাত্রি তাদের কষ্টে যাবে আমার জন্যে। ভোরে উঠেই আমি ফোন করি। ধরেন আব্বা। আমার ফোন পেয়ে তার উপর থেকে একটা বড় ভার নেমে যায়। আমি তার গলার স্বরে বুঝতে পারি। আব্বা বলেন, তোর কি হয়েছে রে শিরিন? আমি বলি, আব্বা, না কিছু হয়নি তো। আব্বা বলেন, তাহলে তুই বাসা ছেড়ে রেস্ট হাউসে থাকছিস কেন? কাল মাঝরাতে দেলোয়ার এসেছিল। আমি বলি, এজন্যই এত ভোরে ফোন করলাম। আপনি আর মা হয়তো চলে আসতে পারেন। আব্বা বলেন, হ্যাঁ, আমি ভোরেই উঠে গেছি, তোর মাও উঠেছে। দেলোয়ার এলেই আমরা তোর ওখানে আসব। আমি বলি, আপনি আর মা এখানে আসবেন, আপনাদের কষ্ট হবে, এজন্যই ফোন করলাম। আব্বা, আপনারা আসবেন না। আব্বা বলেন, ঠিক আছে, তুই রেস্ট হাউস থেকে বাসায় চলে যা। আমি বলি, না আব্বা, আমি বাসায় যাব না। কষ্ট করে আপনারা আসবেন না। আমি কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, সকালে আমার ক্লাস আছে। আব্বা বলেন, তোর মা পাগল হয়ে আছে। আমি বলি, মা কি উঠেছে? তাহলে মাকে দিন। মা ফোন ধরে আর্তনাদ করে ওঠে, ওই শিরি, তোর কি হইছে? তুই বাসা থুইয়া বাইরে আসুস কা? আমি তোর লেগে হারা রাত ঘুমাইতে পারি নাই। আমি বলি, আমার কিছু হয় নাই মা, আমার লেগা ভাইব্য না, আমি ভালো আছি। তোমার রক্তচাপ তখন কেমন আছে? মা বলে, তোর জামাই কাল রাইতে কাইন্দা কাইট্টা গেল, তুই বাড়িতে থাকোস না বললা আমার হারা রাত ঘুম হয় নাই, চাপ বাড়ছে মনে হয়। আমি বলি, এখন একটু ঘুমাইয়া লও, আর এইখানে আহনের কাম নাই, আমার ৯টার সময় ক্লাস আছে। মা বলে, জামাইয়ের লগে তোর কি ঝগড়া হইছে? আমি বলি, ঝগড়া হইব কা? মা বলে, তাইলে তুই বাড়ি থুইয়া বাইরে আসুস কে? মায়া মাইশের বাইরে থাকুন ভালো না। আমি বলি, এই লইয়া তুমি ভাইব্য না মা, তোমার রক্তের চাপটা বাইরে যাইব, তুমি অহন একটু ঘুম দাও। মা বলে, তুই তোর বাসায় চলে যাইস, কথা দে, নাইলে আমি অহন আমু। আমি বলি, তোমার শরীর খারাপ, আহনের কাম নাই। মা বলে, কথা দে, নাইলে আমি আহুম। আমি বলি, তোমার আহনের কাম নাই মা, ক্লাসের পর আমিই আহুম। মা বলে, তাইলে দুপুরে এখানে খাইস, তোর জামাইরও খাইতে কমু। আমি বলি, আচ্ছা খামুনে। দিন ২০ হলো মাকে আব্বাকে দেখি না, নাসরিন সুমনটাকেও দেখি না। ওদের দেখতে ইচ্ছে করছিল, ২-১ দিনের মধ্যে যেতাম, কিন্তু এখন যেতে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজে, একেবারে আমার জীবন নিয়ে। বাসায় গেলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে যেতে আমার সুখ লাগে, সুখটুক লাগা আমি পছন্দ করি। দুপুরে অবশ্য সুমন নাসরিন একটাকেও পাব না, ও দুটি আমার মতোই কলাভবন কার্জন হলের ঘুণপোকা। একবার গেলে আর ফিরতে চায় না। হয়তো যখন আমি ফিরে আসব, বিকেলে বা সন্ধ্যায়, তখনও দেখা হবে না। ওরা আব্বা আর মার মতো চিন্তায় নেই, এখনো জানে না। জানলেও চিন্তা টিন্তা করবে না, বলবে যেখানে থাকতে ইচ্ছে করে সেখানেই থাকো, নরকে ইচ্ছে করলে নরকেই থাকো, স্বর্গেই যে থাকতে হবে এটা কে বলেছে? ক্লাস থেকে বেরিয়ে আমি একটি বিপণী কেন্দ্রে গিয়ে এটা সেটা কিনি, ওদের জন্যে এবং আমার জন্যে। রেস্ট হাউসে ফিরে বিশ্রাম নেই একটু, হাত মুখ ধুই, কাপড় বদলাই এবং আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠি। মুখটি এত সুন্দর দেখাচ্ছে আমার। মুখটি দেখার পর আমার হাতের দিকে তাকিয়ে আঙুলগুলো দেখে, পিঠের উপর ছড়ানো চুল দেখে আমি মুগ্ধ হই। লিপস্টিক মাখি না, তবু আমার ঠোঁট এমন উজ্জ্বল। আমি তাহলে বেশ আছি। যদি খারাপ থাকতাম, এগুলোতে ময়লা লাগতো না, জং ধরতো না। জীবন বদলে দিলে তাহলে মানুষ খারাপ থাকে না। হঠাৎ একটা ভাবনা ঝিলিক দেয়, আমার এই মুখ, এই হাত, এই শরীর দেখে দেলোয়ার কি একটু বেশি পাগল হয়ে উঠবে না? তার ভেতরে ক্ষতির যন্ত্রণাটা একটু বেশি কামড় দেবে না? হয়তো দেবে, কিন্তু আমি কি আর করতে পারি জীবন বদলে দেওয়ার পর? দেলোয়ারের জন্য আমার মায়া হয়। কোনো অপরাধ না করে ও শাস্তি পাচ্ছে, ও জানতেও পারছে না কেন শাস্তি পাচ্ছে। শাস্তিটা কত বড়
তাও সে জানে না, কিন্তু আমি তো কারণটা জানাতে পারি না। দুপুরে আমি গিয়ে যখন কলিং বেল বাজাই, দেলোয়ারই দরজা খুলে দেয়। দেলোয়ারকে দেখে আমি একটুও কেঁপে উঠি না। আগে কি কেঁপে উঠতাম? আমি মনে করার চেষ্টা করি। না, কোনো কম্পনের ইতিহাস মনে পড়ে না। তাকে শুধু আমার একজন পরিচিত পুরুষ মনে হয়। আগে হলে হয়তো দেলোয়ার দরজা খুলত না, আমার কলিং বেল তাকে টানত না। আজ টেনেছে। কেন টেনেছে ভেবে আমার হাসি পায়। আমি হাসি, বলি, ভালো আছো? দেলোয়ার কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে থাকে। আমি ডাকি, মা, আব্বা, আমি এসেছি। মার গলার স্বর শুনি, আমি রান্ধনঘরে, সিঁড়ি, এখানে আয়। হাতের জিনিসগুলো খাবার টেবিলের উপর রেখে রান্নাঘরে গিয়ে দেখি মা উৎসবের রান্নার আয়োজন করেছে। কাজের মেয়েটি বলে, আপা, আমার লিগে কি আনছেন? আমি বলি, তোর রূপখলনের লিগে একটা লিপস্টিক আনছি। মেয়েটি বলে, হ, আপা সবসময় আমার মনের কথা আগেই জান না যায়। আমি মনে মনে লিপস্টিকই চাইতে আসিলাম। মেয়েটিকে আমি পছন্দ করি, অনেক বছর ধরে আছে। ওকে আমি একটু আধটু তোষামোদি করি। সস্তা শ্যাম্পু, সস্তা লিপস্টিক, সাবান, যা ওর স্বপ্নের বস্তু, আমি মাঝে মাঝেই এনে দেই ওকে, শুধু মার কথা ভেবে। ও চলে গেলে মার কষ্টের শেষ থাকবে না, তাতে আমার কষ্টের শেষ থাকবে না। আমি মাকে বলি, তুমি দেখি দুনিয়ার সবকিছু রাইন্দা হালাইছো। মাকে খুব খুশি মনে হয়। মা বলে, তগো একলগে খাওয়ামু, রানতে হইব না, কতদিন পর আইলি। আমি বলি, পোলাও, কোরমা, রুই মাছ, কই মাছ। মা বলে, তোর কথাও ভুলি নাই, ৩-৪ পদের ভর্তাও বানাইছি। আমি বলি, সুমন নাসরিনের ফিরতে আজও রাত হবে মা? মা বলে, তুই আইবি হুইন্না গেছে, আজকে তারা রাইড করতে পারবো? আয়া পড়ল বইল্লা। ওদের জন্য আমার বুকটা কেঁপে ওঠে, আর তখনই ওরা হৈ হৈ কলকল করে বাসায় ঢোকে। আমি বলি, কিরে, তোরা যে আজ এত তাড়াতাড়ি আইলি? প্রাচ্যের অক্সফোর্ডে কাটা রাইফেল শুরু হয়ে গেছে? কেমন বাঁচতে আছে? নাসরিন জড়িয়ে ধরে বলে, তুমি আইবা, আর আমরা পোড়ার ইউনিভার্সিটিতে মরণের লিগা থাকুমনি। দেখি কি কি আনছো আমার লিগা। আমি বলি, তোর বয়ফ্রেন্ডগুলোর খবর কি? সকলে বাচ্চা আছে তো? নাসরিন বলে, বয়ফ্রেন্ড কই দেখলি? চাকর বাকরে তুই বয়ফ্রেন্ড কস? আমি বলি, তুই তো বেশ বদমাশ হয়ে উঠেছিস, তোর জিভে আমি রক্ত দেখতে পাচ্ছি। সুমন বলে, এমন একটা টি শার্টের লাগিয়া তোরে ফোন করুম বইলা ভাবতে আসিলাম, তুই জানলি কেমন কইরা? আমি বলি, আমার এনজিওতে পোলাগুলোরে ফিনতে দেখি। আব্বা এসে বলেন, আমার জন্য কি এনেছিস দেখি। একটি উৎসব শুরু হয়ে যায়। আমি এমন উৎসবে সুখ পাই। আমাকে নিয়ে ওরা যে মেতে ওঠে, এটা আমাকে সুখ দেয়। মনে মনে আমি চাইও, এবং তার আয়োজনও আমি করি। এই যে ছোট ছোট উপহার, এই যে বড় বড় প্রশংসা, এই যে দুপুরে ছুটে আসা সুমন নাসরিনের, কি যে সুখ। মা রান্নাঘর থেকে ডাকে, ওই সিঁড়ি, রান্ধন হয়ে গেছে, টেবিলে খাওন দে। এটাও পছন্দ মার। সে রাঁধবে, কিন্তু বাড়বো আমি। টেবিলে খাবার সাজাবো আমি, সবাইকে খেতে ডাকবো আমি। এটা আমারও পছন্দ। আমি খাবার বাড়ি। কাজের মেয়েটা আর নাসরিনকে বলি টেবিলে খাবার সাজাতে, প্লেট দিতে। কয়েক মিনিটের মধ্যে টেবিল খাবারে সেজে ওঠে। আমি সবাইকে খেতে ডাকি। দেলোয়ার আর আব্বা ড্রয়িং রুমে। আমি গিয়ে বলি, আব্বা, খেতে আসুন। দেলোয়ারকে বলি, এসো, খেতে এসো। আব্বা তাড়াতাড়ি গিয়ে বসেন টেবিলে। দেলোয়ার বসে থাকে। আমি হেসে তার কাছে গিয়ে বলি, এসো, খেতে এসো। দেলোয়ার আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ ভরে আছে ক্ষতির ভয়ে। আমি একটু বেশি মধুর হেসে মধুর কণ্ঠে বলি, মা তোমার জন্য কত কি রেঁধেছে, এসো, তাড়াতাড়ি এসো, অনেকদিন এমন খাওনি। আমার হাসিটা তখন কেন একটু বেশি মধুর হলো, কণ্ঠটা কেন একটু বেশি মধুর বাজল? ইচ্ছে করেই করেছিলাম আমি। দেলোয়ার উঠতে দেরি করে।
আমি চোখে মুখে ঝিলিক ছড়িয়ে বলি, আহা ওঠো, এসো খেতে এসো, দেরি করো না। দেলোয়ার আমার একটি হাত ধরে দাঁড়ায়। আমি প্রথম হাতটা ছাড়িয়ে নেই না, তারপর আমার হাতটি নিজেই বেরিয়ে আসে ওর হাত থেকে। মা ছাড়া সবাই খেতে বসেছে, আমিও। দেলোয়ারের পাতে খাবার তুলে দিতে দিতে, বড় কই মাছটা তুলে দিতে দিতে আমি বলি, আমি রান্নাঘরে ঢোকার সাথে সাথে মা আমাকে বলে দিয়েছে এই বড় কই মাছটা তোমার, অথচ এটা খেতে ইচ্ছে করছিল আমার। দেলোয়ার বলে, তাহলে তুমিই নাও। আমি বলি, আমি এটা খেলে মা আমাকে জানে মেরে ফেলবে। মা বলে, আমার একটা মাত্র জামাই, বড় মাছটা তো জামাই খাইব। সিঁড়ি দে, জামাইয়ের আরেকটা কই মাছ দে। আমি বলি, দেখলে তোমার জন্য মার কত টান। আমি আরেকটা কই মাছ তুলে দিই। দেলোয়ার আমার দিকে তাকিয়ে থাকে। খেতে খেতে দেলোয়ার আমার দিকে তাকায়, যেন সে বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে। সরাসরি তাকাতে পারছে না। মাথা নিচু করে খেতে খেতে ফাঁক বুঝে একবার দেখছে, চোখ নামিয়ে নিচ্ছে, আবার দেখছে ফাঁক বুঝে। পাত্রের চোখ জলজল করে উঠছে। পারলে এখনই কাজী ডেকে বিয়েটা সেরে বাসর ঘরে ঢুকে পড়ে। আমার মজা লাগে, একটু কষ্টও লাগে। লোকটি এখনো আমার হাজব্যান্ড। আমরা টেবিলের এপাশে ওপাশে। আমি খাবার তুলে দিচ্ছি তাকে। তবু আমরা কত দূরে। আমি জীবনটাকে বদলে দিয়েছি বলে। আমি কয়েকবার তার পাতে খাবার তুলে দিতেই সে খুশি হয়ে ওঠে। তার চোখের ভয়টা কেটে যায়, যেন একটু পরেই সে আমাকে নিয়ে বাসায় ফিরবে। আমি বলি, নাসরিন, দেখ তো দেলোয়ারের জামাটা কি চমৎকার না, ওকে খুব মানিয়েছে না? নাসরিন বলে, তুমি কিনে দিয়েছ আর না মানিয়ে পারে? আমি বলি, না, এটা ও নিজেই কিনেছে। সুন্দর জিনিস ও আমার থেকেও বেশি পছন্দ করতে পারে। মা বলে, ওই সিঁড়ি, জামাইয়ের পাতে কোরমা দে। আমি তাড়াতাড়ি যত্নের সাথে একটি আস্ত মুরগি তুলে দেই তার পাতে। দেলোয়ার বলে, করছো কি? আমি এত খেতে পারবো না। আমি বলি, তাহলে ভেঙে আমাদেরও দাও। দেলোয়ার মুরগিটা ভেঙে অর্ধেকের বেশি আমার পাতে তুলে দেয়। তুলে দিতে তার সুখ লাগে। আমার মনে পড়ে কতদিন সে আমার পাতে কিছু তুলে দেয়নি। দেয়ার তার দরকার পড়েনি, আমিই তো তুলে দিয়েছি। নাসরিন বলে, দেখো, দেলোয়ার ভাই আমাকে দেখল না, মুরগিটা নিজের বউর পাতেই তুলে দিল। না দিলে যেন বউ তাকে ছেড়ে যেত। আমি বলি, তুই বড়ই ঈর্ষা করিস আমাকে। নাসরিন বলে, আমি ঈর্ষা করি দেলোয়ার ভাইকে। দেলোয়ার খুশি হয়ে বলে, কেন ঈর্ষা করো আমাকে? আমার কি আছে? নাসরিন বলে, এমন বউ যার, তাকে তো সবাই ঈর্ষা করে। একটি বউ বাগিয়েছিলেন বটে আপনি, কেমন করে পেরেছিলেন? নাসরিনের কথায় দেলোয়ার সুখী হল, কষ্ট পেল, গর্ববোধ করল। দেলোয়ার কি আসলেই একটি অসাধারণ বউ বাগিয়েছিল? আমার মধ্যে কিছু কি অসাধারণ আছে? খেতে খেতে দেখি দেলোয়ারের মুখের চোখের ভয়টা কেটে যাচ্ছে। সে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। ভয়ের অন্ধকার কেটে গিয়ে সেখানে জয়ের আলো দেখা দিচ্ছে। সে পিছলে পড়ে যাচ্ছে কোনো উঁচু শিখর থেকে। এ দাগটা ছিল তার চোখে মুখে। খেতে খেতে মনে হচ্ছে, না, সে পড়েনি। সে আবার উঠছে শিখরের দিকে। উঠে পড়েছে। শিখরের উপরে সে দাঁড়িয়ে পতাকা তুলে দিয়েছে। দেখে আমার কষ্ট হয়। সে জানে না আমি জীবন বদলে দিয়েছি। তাকে খুব হাসি খুশি দেখায়, যেমন দেখাতো ৫-৬ বছর আগে, যখন তার সাথে আমার পরিচয় হচ্ছিল। তারপর আমাকে পেয়ে যাওয়ার পর অনেকদিন তাকে এতটা হাসি খুশিতে ভরে উঠতে দেখিনি। হাসি খুশির মধ্যে রাখার দায়িত্বটি আমিই পালন করেছি, যদিও সেটাকে আমার দায়িত্ব মনে হয়নি। দেলোয়ারের পাতে আমি মাঝে মাঝে খাবার তুলে দিতে থাকি। কোকার গ্লাসটা এগিয়ে দেই। আগের মতোই একটি দুটি প্রশংসা করি। দেলোয়ার এসব আগের মতোই উপভোগ করতে থাকে। আগে অবশ্য আমি তাকিয়ে দেখতাম না সে উপভোগ করছে কিনা। আজ দেখি সে খুবই উপভোগ করছে। উপভোগ করতে করতে সে আগের মতোই আমার হাজব্যান্ড হয়ে উঠছে।
খাওয়া শেষ হতে না হতে দেলোয়ার বলে, চলো তাড়াতাড়ি বাসায় চলো। আগেও এমন কথা সে বহুবার বলেছে। তার কথা শুনে আমার ভালো লেগেছে। আমিও আর দেরি করিনি। তার কথা শোনার সাথে সাথে হাসি মুখে তৈরি হয়েছি। মাকে, আব্বাকে, নাসরিন, সুমনকে বলে রওনা দিয়েছি। আমি তখন অপেক্ষায় থাকতাম কখন দেলোয়ার বাসায় যাওয়ার কথা বলবে। আজও জানতাম সে কথাটি বলবে, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম না। আমি বলি, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। দেলোয়ার খুশিতে ড্রয়িং রুমে যায়। সে হয়তো আমার কথার অর্থটি তার নিজের মতো করে করেছে। মা একা খায়, আজও একা খেতে বসেছে। মাকে আমি খাবার বেড়ে দিই। খেতে খেতে মা জিজ্ঞেস করে, তোর লগে জামাই ঝগড়া মিটে গেছে তো? আমি বলি, কোনো ঝগড়া হয়নি মা। মা বলে, যা হইবার হইছে, অহন তুই জামাইয়ের লগে বাসায় যা। আমি বলি, না মা। মা বলে, তুই তো কোনোদিন আমার কথা না হনস নাই, আর জামাইয়ের লগে যাইবি না কেন? হ্যাঁ, কি করছে? আমি বলি, কিছু করেনি, আমার যেতে ইচ্ছে করছে না। মা বলে, তুই তো কোনোদিন এমন আসিলি না। আমি বলি, আমার লইয়া চিন্তা করো না মা, তাইলে তোমার রক্তচাপটা বাড়ব। মা বলে, পুরুষ পোলাগো লগে মাঝে মধ্যে ঝগড়া হয়ই, হেলিকা কি অন্য জায়গায় গিয়া উঠতে হইব? দেলোয়ার একা বসে আছে ড্রয়িং রুমে। আমার একবার যাওয়া উচিত তার সামনে। অতিথির কাছে যেমন যেতে হয়, মাও চাই আমি যাই। আমি ভেবেছিলাম সে একা হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো বিষণ্ণ হয়ে আছে, হয়তো আমার জন্য উৎকণ্ঠিত অস্থির হয়ে আছে। গিয়ে দেখি সে খুব খুশিতে আছে। রিমোট কন্ট্রোল টিপে টিপে চ্যানেল থেকে চ্যানেলে যাচ্ছে। এক চ্যানেলে একটি আদন্যাংটু মেয়ে লাফিয়ে উঠল। তার উপরভাগ কোলাহল করতে লাগল। মেয়েটিকে গেলার জন্যে সে থামল। আমি এসেছি সেটা তার কাছে কোনো ঘটনা মনে হলো না। সে জানে মেয়েটি চলে যাবে, আমি থাকব। দেলোয়ারের পাশে কয়েকটি ইংরেজি বাংলা সাময়িকপত্র পড়ে আছে। সেগুলো সে ধরেও দেখেনি। শেল্পে অনেকগুলো উপন্যাস, প্রবন্ধ সংকলন, কবিতার বই, অর্থনীতি, রাজনীতি, দর্শনের বই দাঁড়িয়ে আছে। সেগুলোর দিকে সে তাকায়ও নি। তাকে কখনো আমি বই ছুঁতে দেখিনি। এতদিন আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে যে আমার হাজবেন্ডটি মূর্খ। মাঝে মাঝে আমি তাকে জ্ঞান দিতে পারি এটা সেটা সম্পর্কে, কিন্তু আজ আমি ধাক্কা খেলাম। আমি বলি, চমৎকার নাচছে মেয়েটি। আমার কথার অর্থ বোঝার আর দরকার নেই দেলোয়ারের। খাবার টেবিলে সে সব অর্থ বুঝে গেছে। আমি যাচ্ছি তার সাথে। দেলোয়ার বলল, হ্যাঁ, দারুণ নাচ। বোম্বাইয়ের মেয়েগুলো দারুণ নাচে, আর ফিগারও দারুণ, দেখার মতো। এ উচ্ছ্বাস আমি তার মুখে অনেক শুনেছি। তার চোখে লাল কামনা দেখেছি। তখন খারাপ লাগেনি, বরং উচ্ছ্বাসে আমিও যোগ দিয়েছি। কোমরগুলো দেখো, বুকগুলো দেখো, নিতম্বগুলো দেখো, কিভাবে এমন কাঁপায়। আজ আমার ঘিন ঘিনে লাগে। আমি বলি, তুমি নাচ দেখতে থাকো, আমার একটু কাজ আছে। আমার কি একটু অভিমান হলো? আমি জীবন বদলে দিয়েছি। দেলোয়ার এখন যা ইচ্ছে করতে পারে, তাতে আমি দুঃখ পেতে আহত হতে পারি না। আমার স্বরেও যন্ত্রণা প্রকাশ পেতে পারে না। তবু আমি কেন এভাবে কথা বললাম? আমার এটা বলা ঠিক হয়নি। নিজেকে আমি বলতে থাকি। দেলোয়ার বলে, চলো তাড়াতাড়ি বাসায় চলো। আমি স্বাভাবিকতায় ফিরে আসি। সহজ সরলভাবে কথা বলি। আমি বলি, আমি তো যাচ্ছি না, তুমি যাও। আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার বেশ কাজ আছে। দেলোয়ার বলে, বাসায় যাবে না কোথায় যাবে? কি কাজ? দেলোয়ারের কাছে আমার জবাবদিহি করতে হবে? তার প্রয়োজন আছে? আমি জীবন বদলে দিয়েছি, যেখানে ইচ্ছে যেতে পারি। আমি বলি, রেস্ট হাউসে যাব, আমার একটি লেখা শেষ করতে হবে। লেখাটির কথা বলা কি অপ্রাসঙ্গিক হয়ে গেল না? নিজেকে কি একটু গুরুত্বপূর্ণ করে তুলতে চেয়েছি আমি? আমি রেস্ট হাউসে যাব, এটাই কি যথেষ্ট নয়? সাথে কারণ দেখাতে হবে কেন? দেলোয়ার বলে, রেস্ট হাউসে না, আমার সঙ্গে তোমাকে বাসায় যেতে হবে। তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমি বলি,
তুমি বসো, আমি যাচ্ছি। দেলোয়ার বলে, তাহলে একটা গোলমাল হয়ে যাবে। দেলোয়ার এত তাড়াতাড়ি এতটা উত্তেজিত হয়ে উঠবে আমি ভাবিনি। ভেবেছিলাম সে বোঝার চেষ্টা করবে আমাকে, কষ্ট পাবে, তখন আমিও কষ্ট পাব, তার জন্যে আমার মন ভারী হয়ে উঠবে। আমি বলি, হয়তো হবে। দেলোয়ারের জন্য আমার মায়াই ছিল, তার জন্যে আমার একটু কষ্টই ছিল। তাকে না জানিয়ে আমি জীবন বদলে দিয়েছি বলে তার জীবনটাও বদলে যাচ্ছে, তাতে আমার একটু যন্ত্রণাই ছিল। কিন্তু এখন কি আমি দেলোয়ারের প্রতিপক্ষ হয়ে উঠছি? দেলোয়ার কি হয়ে উঠছে আমার প্রতিপক্ষ? আমাদের আলাপগুলো হয়ে উঠছে কর্কশ। আমি তো কোমল থাকতেই চেয়েছিলাম, ভেবেছিলাম দেলোয়ারও কোমল থাকবে। আমি ওর কণ্ঠে বিষণ্ণতা চেয়েছিলাম, আমিও একটু কাতর হতে চেয়েছিলাম। দেলোয়ার জোরে ডাকতে থাকে, সুমন, নাসরিন। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, তবু ওরা দুজনই দেলোয়ারের ডাকে ওদের ঘর থেকে বেরিয়ে আসে। দেলোয়ার বলে, দেখো তো ও কি শুরু করেছে। দেলোয়ার এখন এত অসহায়, অভিযোগ করছে ওদের কাছে। নাসরিন আমাকে জিজ্ঞেস করে, কি শুরু করেছ তুমি? আমি বলি, কিছুই তো শুরু করিনি। দেলোয়ার নাসরিনকে বলে, মাকে আর আব্বাকে একটু আসতে বলো, আমার একটু কথা আছে। আমি বলি, ব্যাপারটা আমার এবং কিছুটা তোমার। এটা আব্বাকে আর মাকে আমি জড়াতে চাই না, এটা তাদের ব্যাপার নয়। দেলোয়ার বলে, না, এটা তাদেরও ব্যাপার। মা আসে, আব্বা আসেন। দেলোয়ার তাদের কাছে অভিযোগ জানাতে থাকে। মা আমাকে জড়িয়ে ধরে বলে, যা মা, তুই জামাইয়ের লগে যা। আমি বলি, না মা, আমি যাচ্ছি না। মা বলে, এটা কেমন কথা, জামাইয়ের লগে যাবি না কে? আমি বলি, মা, তুমি বুঝবে না। আব্বা কথা বলেন না, একবার আমার দিকে তাকিয়ে চুপ করে থাকেন। দেলোয়ার বলে, যাবে না কেন, আমি কি করেছি? মা বলে, ক, জামাই দোষ করলে অহনি মাপ চাইব, ক, জামাই কি দোষ করছে তোর লগে? আমি বলি, না, কোনো দোষ করেনি। মা বলে, তাইলে যাবি না কা? নাসরিন বলে, ওর ওপর জোর করে কি হবে মা, ও যেতে চায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, পরে হয়তো নিজেই ও যাবে। আমি বলি, মা, এখন আমি বেরোবো, আমার একটু কাজ আছে। মা বলে, কাম থাকলে যাইস, তো জামাইয়ের লগে যা। আমি নাসরিনকে বলি, নাসরিন, তুই ওর সাথে যাস তো, আমার কাপড় চোপড় আর বইপত্রগুলো এনে রাখিস, কাপড় চোপড় বইপত্রগুলো আমার দরকার। আমি মাকে আর আব্বাকে দেলোয়ারকে বলে বেরিয়ে পড়ি। দেলোয়ার স্তব্ধ হয়ে বসে থাকে। আমি চেয়েছিলাম হাসি মুখে দেলোয়ারকে বিদায় দিতে, যেন কিছু হয়নি। বন্ধুদের মধ্যে দেখা হয়েছে, দুপুরটা বেশ কেটেছে, ভালো খেয়েছি, গল্পগুজব করেছি, তারপর হাসি মুখে পরস্পরকে বিদায় জানিয়েছি। কিন্তু তা হলো না। দেলোয়ার আমার বন্ধু নয়, হাজব্যান্ড। তার অধিকার অনেক বেশি। মা খুব উদ্বিগ্ন। সংসার তার কাছে খুবই বড় ব্যাপার। সংসারে মা কোনো গোলমাল দেখতে চায় না। আব্বা সবসময় কথা কম বলেন। দেখে এসেছেন আমি সবসময় আমার মতোই কাজ করে এসেছি, তাতে তাকে কখনোই কোনো সমস্যায় পড়তে হয়নি, বরং তিনি মুক্ত থাকতে পেরেছেন অনাবশ্যক উদ্বেগ থেকে। নাসরিন, সুমন আমারই অন্য সত্তা। ওরা এ নিয়ে ভাববেও না, ওদের ভাবার অনেক কিছু আছে। আমি বেরিয়ে আসি, আমার সাথে সাথে ওরা নামে, হাসতে হাসতে নামে। আমি কেন যাচ্ছি না দেলোয়ারের সাথে সে সম্পর্কে কোনো প্রশ্ন করে না। আমিও ওদের সাথে হাসতে হাসতে নামি। মজা করার জন্য নাসরিনকে জিজ্ঞেস করি, কিরে, তোর বয়ফ্রেন্ডগুলোর মধ্যে কোনটি তোর বেশি ফেভার পাচ্ছে? কোনটিকে একটু একটু চুল ছুঁতে দিচ্ছিস, আঙুল ধরতে দিচ্ছিস? নাসরিন হইচই করে হেসে বলে, যেটা থার্ড ক্লাস লাস্ট হয়েছে সেটাই আমার পছন্দ। ইচ্ছে করে ওকে ডেকে বলি, এই, আমার চুলগুলো আঁচড়ে দে তো, আমার আঙুলগুলো অক্টোপাসের মতো ধরে রাখতো। আমি বলি, বলিস না কেন? নাসরিন বলে, তুই আমাকে একটা চিরুনি কিনে দিস, সেটা নিয়ে গিয়ে ওকে একদিন ঝোপের আড়ালে ডেকে বলবো,
এই আমার চুল আঁচড়ে দে তো। আমি বলি, এর চেয়ে তুই ওকেই বল না। এই মিয়া, আমার লিগা মেলা থিকা একটা চাইরানা দামের কাকুই কিন্নাইন্য। আমরা হাসাহাসি করে বাসার বাইরে যাই, একটি বেবির জন্য দাঁড়াই। সুমন বলে, ওর কথা তুই বিশ্বাস করিস না, ও আস্ত লায়ার। ও একজনকে জড়িয়ে ধরে হাঁটে বিকেলবেলা। আমি বলি, তোর খবর কি, মেয়েটে পটালি? সুমন বলে, আমার পটাতে হয় না, আমাকেই পটায়। আমি বলি, কটা? সুমন বলে, গোটা 10, তবে এগুলোকে আমি নেব না। আমি বলি, কেন, এগুলোর কি গাল ভাঙা, দাঁত উঁচু? সুমন বলে, আমার ইচ্ছে আমেরিকায় অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি, সেখানে ইতালীয়, জাপানি, ফরাসি, আমেরিকান, ইন্ডিয়ান, আইরিশ, আফ্রিকান, অ্যারাবিয়ান শখানেক পটানোর পর একটা কিছু। আমি বলি, শখানেক? সুমন হেসে বলে, তারও বেশি হতে পারে, অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বারস। বেবিতে উঠে আমি রেস্ট হাউসের দিকে ফিরতে থাকি। বেবিটা লাফাতে লাফাতে চলতে থাকে। ফিরতে ফিরতে নাসরিন, সুমন যেন ঘিরে থাকে আমাকে, আর কিছু নয়। যে কোনো কথা হাস্য পরিহাসের সাথে বলতে পারি আমরা, ছোটবেলা থেকেই। কোনো কিছুতেই কোনো কিছু মনে করি না। এটা সুখী করে রেখেছে আমাদের। যখন হালকা হতে চাই, তখন হালকা কথামালা আমাদের বুক থেকে ময়নার স্বরের মতো ঝরে পড়ে। এটা এক আশ্চর্য সুখ, যা বাঁচিয়ে রাখে আমাদের। নাসরিন একটি ছেলেকে জড়িয়ে ধরে হাঁটে, আমার খুব ভালো লাগে। হাত ধরে হাঁটার এই তো সময়, এরপর হাতগুলো তো পাথর হয়ে যাবে। একটার সাথে আরেকটা লাগলে ঘর্ষণের শব্দ হবে। নাসরিন যাকে জড়িয়ে ধরে হাঁটে, তাকে কি সে চুমু খায়? এখনই কি ওরা ঘুমোতে শুরু করেছে? হয়তো, হয়তো নয়। কি এসে যায় ঘুমোলে আর না ঘুমোলে? সুমন কটি মেয়ের পাল্লায় পড়েছে? 10টি, 20টি? পড়বেই তো। ওর যা রেজাল্ট আর চেহারা! 10-এ পড়ার সময় তো একটি মেয়ে পাগল হয়ে গিয়েছিল। মেয়েটির চিঠি আমি দেখেছি, অজস্র চিঠি। চিঠি লেখার বয়স ওটি। তুমি আমার দেহ নাও, শুধু তোমাকেই দেব আমার অনাঘ্রাত দেহ, আর কাউকে এই দেহ দেব না। তুমিই এর ঘ্রাণ নেবে, ভোগ করবে আমার দেহ। দেহ ফুল? কি ফুল? বকুল, পদ্ম, শিউলি, গোলাপ? আমার শিউলিই পছন্দ। ঘ্রাণ নিলে ফুল অপবিত্র, অশুদ্ধ, ময়লা হয়ে যায়। ওই বয়সেই মেয়েটি তার দেহ নিয়ে পাগল হয়ে উঠেছিল। হবেই তো, ওটাই তো দেহের বয়স, যখন বাতাসের ছোঁয়ায় গলে যেতে, ফুটে উঠতে ইচ্ছে করে। আমার কি হয়েছিল ওই বয়সে? হঠাৎ দেলোয়ারকে মনে পড়ল। এতক্ষণ দেলোয়ারকে মনে পড়ল না কেন? মনে পড়ে ভালোই লাগলো। 5 বছর ছিলাম, আর থাকবো না। কষ্ট লাগছে? আমি কি দেলোয়ারকে সহজেই ভুলে যাচ্ছি? যদি জীবন বদলে না দিতাম, এখন দেলোয়ারের সাথে বাসায় ফিরতাম। হয়তো আজ আশাই হতো না এখানে, বাসায় থাকতাম। দেলোয়ারকে ভুলতে যে আমার কষ্ট হচ্ছে না, এতে আমার কষ্ট লাগে। কমলগঞ্জ যাওয়ার সময় আমি তো বাসায় ফেরার কথা ভেবেই পা বাড়িয়েছিলাম। তখন জানিনি জীবনটা বদলে যাবে। জীবনটা এখন বদলে গেছে, আমার আর কিছু করার নেই। দেলোয়ার কি একটু পরেই রেস্ট হাউসে আসবে? আমি কি তা চাই? না, আমি চাই না। আজ শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আর আপনাদের সাথে ছিলাম আমি, মাওয়া। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর অবশ্যই প্রিয়জনদের সাথে এবং পরিজনদের সাথে গল্পগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।